নমস্কার, আমি শেখর বি। আপনারা জানেন যে এসটিভি বাংলা সত্যের সন্ধানে সবসময় ঘুরে বেড়ায়। আর আজ ৪ঠা মে, আর আজকের দিন ছিল পশ্চিমবঙ্গের একটা বিশাল দিন। সারা পশ্চিমবঙ্গবাসী তারা আজকে ওয়েট করেছিল আজকের রেজাল্টের জন্যে। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি উত্তর দমদম, যেখানে সৌরভ শিকদার যেখানে দাঁড়িয়েছেন এবং উনি আজকে ২৫,০০০-এর ওপরে লিড দিয়েছেন। আপনারা জানেন যে এই মুহূর্তে আমরা এই শ্যুটটা করছি, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ২০৭, যেটা ২০০ পার বলেছিল অমিত শাহ। আর এই মুহূর্তে যার সামনে দাঁড়িয়ে আছি সে একজন লড়াকু নেত্রী বিজেপির, যাকে আমরা দীর্ঘদিন ধরে দেখছি কিভাবে না আছে এখানে বড় কোনো সংগঠন, না ছিল এখানে কোনো বড় অফিস, না ছিল বড়দের মাথায় হাত। নিজের চেষ্টায়, নিজের পরিশ্রমে আজকে কিন্তু এই উত্তর দমদমের একটা লড়াকু নেত্রীকে আমরা পেয়ে গেলাম। তো আমরা শুনবো তার মুখ দিয়ে। দিদি হচ্ছে গীতা সাহা, যাকে আমরা দীর্ঘদিন ধরে চিনি। তো আমার ফার্স্ট প্রশ্ন হচ্ছে, দিদি, এই যে আপনি বিজেপিতে কত বছর হলো এইভাবে আপনি কাজ করে গেছেন? আজকের ১৫ বছর হলো আমি বিজেপিতে এইভাবে কাজ করে গেছি। একদম আপনি ২০১৩-র শেষ দিকে আমি বিজেপি জয়েন করি, কিন্তু তখনই অত প্রকাশ্যে আসতে পারিনি। তারপরে ২০১৫-তে রাহুল সিনহার হাত ধরে নৈহাটির গরিফা মাঠে আমি একদম আত্মপ্রকাশ করলাম এবং তখন থেকেই আমার এই চলা শুরু, তখন থেকেই সংগ্রাম শুরু। আমরা তো শুনেছিলাম যে আপনি খুব মমতা ব্যানার্জির খুব কাছের মানুষ ছিলেন। তো সেই ২০১১-র মমতা ব্যানার্জি আর আজকে ২০২৬-এর মমতা ব্যানার্জির কী পরিবর্তন আপনি দেখেছেন? দেখুন, প্রথম কথা তো তখন যিনি মমতা ব্যানার্জি ছিলেন তিনি গরিবের কথা বুঝতেন, বেকারদের সমস্যা বুঝতেন এবং এলাকার প্রত্যেকটি মানুষের দুঃখ দরদ বুঝতেন। আর এখনকার মমতা ব্যানার্জি হচ্ছে হিংস্র, যে নিজের পাওয়ার ছাড়া আর কিছু বোঝে না, যে অসহায় মানুষকে শুধু ব্যথা দিতে জানে। না হলে দেখতে পাচ্ছেন আপনি যেভাবে চাকরিহারারা বসে রয়েছে, যেভাবে ডিএ পাচ্ছে না, সরকারি চাকুরেরা বসে রয়েছে, আমরা সাধারণ মানুষরা রাস্তায় বেরোতে পারি না রাত বেরাতে। আর আপনি তো দেখুন, আমি একজন লয়ার, সে জায়গায় আপনি দেখুন কসবা ল কলেজের কী পরিস্থিতি, তারপরে দুর্গাপুরেও ঘটে গেল। আর সবচেয়ে বড় কথা, উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আমরা কি চেয়েছিলাম যে অন্তত মহিলাদের সুরক্ষাটা একটু ভালো হোক, সে জায়গায় উনি আমাদের নিদান দিয়ে দিলেন রাত্রি ৮টার পরে আর বেরোনো যাবে না। এর চাইতে দুঃখের আর কি হতে পারে? এই যে আপনি বললেন যে আপনি যখন ছিলেন মমতাদির পাশে, আজকে বিজেপিতে এলেন, কি মনে হয়েছিল যে এই বিজেপি সংগঠনটা করা যেতে পারে? নিশ্চয়ই, দেখুন, বিজেপি সংগঠন করা যেতে পারে বলেই তো আজকে আমি গীতা। বিজেপি সংগঠন করা যেতে পারে বলেই আজকের কিন্তু বিজেপির জয়রথ, চতুর্দিকে পতাকা দেখুন উড্ডীয়মান। তারা কিন্তু নিম্নগামী নয়। সবচেয়ে বড় ব্যথা ছিল যে আমরা হিন্দু হয়ে হিন্দুর কথা বলতে পারতাম না, আজকে কিন্তু প্রকাশ্যে বলতে পারি যে আমি সনাতনী, আমি হিন্দু। এইখানেই তো বিজেপির জয়, এই জন্যই তো বিজেপি, এই জন্যই তো তাকে ভালো লাগা। আর গেরুয়া মানে ত্যাগ। আর আমাদের যিনি যশস্বী প্রধানমন্ত্রী আছেন, তিনি হয়তো ভগবানের অবতার। তার জন্যই আজকে ৭৫ বছর বয়সেও উনি আমাদের মধ্যে প্রেরণা যোগায় যে কিভাবে আমাদের মাথা উঁচু করে বাঁচতে হবে। ওনাকে দেখেই তো আমরা এতটা সাহস পেয়েছি যে আমরা প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে লড়বো, সিদ্ধারা সোজা করে লড়বো। আর সেজন্যই দেখুন আজকের আমরাই কিন্তু জয়ী, আজকের জনতা জয়ী। আজকের প্রত্যেকটা মানুষের মধ্যে উনি এই অনুপ্রেরণা জুগিয়েছিলেন যে আমরাই একমাত্র পারি, সেটা কিন্তু আর কেউ পারেনি।
সেই জন্যই আজকে কিন্তু এই সুনামি, সেই জন্যই আজকের কিন্তু 200 পার। এই উত্তর দমদমে চন্দ্রিমা ভট্টাচার্য প্রত্যেকের কাছের মানুষ ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সৌরভ শিকদার যে 25,000-এর ওপরে লিড দিল, সাধারণ মানুষকে আপনারা কি বার্তা দিয়েছিলেন তার জন্য আজকে জয়? দেখুন, চন্দ্রিমা ভট্টাচার্য জিতেছিল, জেতার কোনো এক সময় কাণ্ডারি আমি ছিলাম, কিন্তু জেতাটা যখন এসেছিল তখন উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারপরে কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ হলো। উনি বিভিন্ন অ্যান্টি সোশ্যালদের নিয়ে নিজের কাছে জড়ো করলেন, আমাদের সাধারণ মানুষদের যে দাবি দাবাগুলো ওনার কাছে আর কোনো গুরুত্ব রাখলো না, যে গুরুত্বগুলো হারিয়ে গেল। আপনি আজকে চিন্তা করুন না, এই সামনে এয়ারপোর্ট, আমাদের ঘরের ছেলেরা চাকরি পায় না, আজকের আমাদের ঘরের শিক্ষিত ছেলেরা কি করছে, সিন্ডিকেট করছে, ইট বালির ব্যবসা করছে। আমরা যারা গরিব মায়েরা বাবারা কষ্ট করে তাদের পড়িয়েছি এই ইট বালি সিমেন্টের ব্যবসা করার জন্য, সেটা তো নয়। সেই জায়গাটায় চিন্তা করতে হবে। আজকে দেখুন, নর্দমাগুলো দিয়ে জল যায় না, এই যে নর্দমাগুলো দিয়ে জল যায় না, কিভাবে জল যায় না দেখুন, একটুকু স্লোপিং নেই, ফলে কি হচ্ছে, মশা, ডেঙ্গু, ম্যালেরিয়া, কোনো উন্নয়ন নেই এখানে। সবচেয়ে বড় কথা, আমফানের সময় আপনি আমার একটা রিপোর্ট করেছিলেন যে আমি মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি, সেখানে এই এমএলএ সাহেবের মানে স্নেহধন্যা কাউন্সিলর চাল চুরি করেছে। কী জন্য চুরি করেছে? যে তার ক্যাডারদের সে ভালো রাখবে। তাহলে ক্যাডার ভিত্তিক যে অনুশাসন, সেটা তো সাধারণ মানুষ চায়নি। সাধারণ মানুষ চেয়েছে দুমুঠো ভাত, সাধারণ মানুষ চেয়েছে মাথা গোঁজার জায়গা, সাধারণ মানুষ চেয়েছে একটু অর্থ সংস্থান। আর সেটাই কিন্তু সৌরভ শিকদার বলেছেন। আর সৌরভ শিকদার কেন, আমাদের যিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তপন শিকদার, ওনার ভাতুষপুত্র হচ্ছে সৌরভ শিকদার। একমাত্র তপন শিকদারই দেখিয়ে দিয়েছিলেন যে এমপি ফান্ডের টাকা হাউ টু ইউজ ফর দ্য পিপল, বাই দ্য পিপল। আর আমরা কি দেখলাম, এমএলএর টাকাও আমাদের উন্নয়নের কাজে লাগে না দাদা, এখনও আমাদের হাঁটু অবধি জলে চলতে হয়। আপনি জানবেন হয়তো যে এই 13 নম্বর ওয়ার্ডে একটা বাচ্চা শিশু সে জলের মধ্যে পড়ে মরে গেল, অথচ ওই খালটাই সংস্কারের জন্য 1,20,00,000 টাকা এসেছিল। সে টাকাটা কোথায় গেল মাননীয়া? এখন তো দিদি হেরে গেছেন, প্রশ্নের উত্তরটা কি দেবেন? আপনি দেখুন, এই আমাদের যতগুলো সরকারি স্কুল আছে সব বন্ধ, প্রত্যেকটা স্কুলে এখন মদের আসর বসে। আমরা তো মদের উন্নয়ন চাইনি, আমরা চেয়েছিলাম প্রকৃত শিক্ষায় যারা শিক্ষিত তাদের শুধু একটু কাজের সংস্থান। উনি তখন বলেছিলেন অনেক অনেক চাকরি দেবো, উত্তর দমদমে চাকরি হয়েছে, বাস্তবিক অর্থে চাকরি হয়েছে। কিসের চাকরি? মদের দোকানে চাকরি। কিসের চাকরি? জুয়া সাতটা বোর্ডের চাকরি। কিসের চাকরি? মেয়েরা রাত্রি 8টার বাদে বাড়িতে ফিরতে পারবে না, তাদেরকে ডিস্টার্ব করো, সেই চাকরি পেয়েছে। তা শিক্ষিত ছেলেরা তাই ওনাকে বর্জন করেছে। সেখানে সৌরভ শিকদার কি বলেছেন, এয়ারপোর্ট রয়েছে, অ্যারো সিটি হবে, যেখানে দলমত নির্বিশেষে এখানকার মানুষরা চাকরি করবে। এটাই তো চাই আমরা সাধারণ মানুষরা, আর এই জন্যই তো সৌরভদার জয় জয়কার। আপনারা জানেন যে তপন শিকদার যে সময়কার বিজেপি করতেন, সেই সময় লোকে বিজেপির নাম অতটা জানতো না, আর সেই ঐতিহ্য বহন রেখে কি আজ তপন শিকদারের সেই চিন্তা ভাবনাকে সৌরভ শিকদার কি বাস্তবায়িত করতে পারবে বলে মনে হয়? একদম। আমি নিজে দাদার পার্সোনাল অ্যাডভোকেট ছিলাম এই ইলেকশনে, মানে ওনাকে যতটা দেখেছি, ওনার ওয়াইফও অ্যাডভোকেট, এত পোলাইটলি মানুষের সাথে মেশা, মনে হয় কোনো যারা ছিলেন সরকারে তারা মনে হয় কোনোদিনও এরকম কোনো কর্মীদের দুঃখটা বোঝেনি। দাদা এসেই বলেছিলেন আমার কাছে কর্মী সম্পদ, নেতা দিয়ে কি হবে, কর্মীরা ঝান্ডা ধরবে, কর্মীরা খেটে আমাকে জিতিয়ে আনবে, ওই কর্মীদেরকে আগে আমি কর্মসংস্থান করব, তারপরেই কিন্তু আমি এখানে বিরত হব। আর উনি যেভাবে মানুষের কাছে পৌঁছেছেন, ওনার মধ্যে যে স্নেহ একটা আছে, মানুষকে সম্মান করার যে ইচ্ছা আকাঙ্ক্ষা আছে, হ্যাটস অফ সৌরভদা। সৌরভদা এসেছে, উত্তর দমদম দেখবে উন্নয়ন কাকে বলে, পরিষেবা কাকে বলে, কারণ আমরা তপন শিকদারের সময়তে পেয়েছি, আর ওনার রক্ত দাদার গায়ে বইছে। আমরা কখনোই ভাবতে পারি না যে অন্য কিছু হবে। আর তারপরে যার মাথায় আছে মোদিজির হাত, যিনি আমাদের গুরুদেব, তিনি বলেছেন উত্তর দমদমকে স্পেশালভাবে দেখবেন, তাহলে সেই উন্নয়ন তো হবেই।
দিদি আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই দুর্গানগরে আমি যেখানে আপনার সাথে ইন্টারভিউ করছি, এখানে না কোনো বড় সংগঠন ছিল, এখানে না কোনো বড় অফিস ছিল, আপনি একা কিভাবে এই জিনিসটাকে চালিয়ে নিয়ে গেলেন? দেখুন দাদা, আমি একা নই। এই ওয়ার্ডের আমার দাদা ছিলেন বিজেপির, আমার বাড়ির আমার পরিবার বিজেপি। আস্তে আস্তে তিল তিল করে সবাইকে এক করতে করতে না এখন আমার পরিবার অনেক বড় পরিবার। এখন আমি মোদি পরিবারের লোক। আর আমার এইখানে সুব্রত সরকার, তারপরে সুব্রত মণ্ডল, সুমন, বিশ্বজিৎ মজুমদার, সৈকত সাহা থেকে শুরু করে লাবণ্য বারুই, চায়না বিশ্বাস থেকে শুরু করে কৃষ্ণা বৈদ্য থেকে শুরু করে বিদ্যুৎ বৈদ্য থেকে শুরু করে, সবচেয়ে কষ্ট লাগে কি যখন 21-এ হেরেছিলাম না দাদা, আমাদের এই ছেলেগুলোকে নিয়ে গিয়ে কি অত্যাচার করেছিল পার্টি অফিসে দেখে। একটা ছেলের অনেক সুগার, নাম ভোলা, সে এই রান্নার কাজ করে, তার হাই সুগার, তাকে জোর করে মারধর করে তার মুখে গরম রসগোল্লা ঢুকিয়ে দিয়েছিল যেটা বিষের সমান। কিন্তু আমরা বিজেপি করি, কিন্তু আমরা বিজেপি পরিবার, আমরা কিন্তু তা করব না। আমার বাড়িতে 3-3বার বোম মেরেছে, আমার মেয়েটাকে মেরে ফেলতে চেয়েছিল এরা। কিন্তু আমি আজকের বার্তা দিতে চাই 21 নম্বর ওয়ার্ডের থেকে, 21 নম্বরের প্রতিটা মানুষ আমাদের সমর্থন করেছে। তার কারণ তারা বুঝেছে যে এদের হাতে যদি আমরা ব্যাটন দিই তাহলে এরা কোনো মানুষকে এরকম অত্যাচার করবে না। আপনি আজকের গিয়ে দেখুন 21 নম্বর ওয়ার্ডের একটা পার্টি অফিসও কিন্তু আমরা দখল করিনি। কেন করিনি? মোদিজি আমাদের সেই শিক্ষা দেননি। আমাদের শ্রমিক মোর্চার যিনি রাজ্য সভাপতি আছেন তিনি বলেছেন মানুষের কাছে পৌঁছাও, হাত জোর করে তাদেরকে প্রণাম করো, তাদেরকে মিষ্টি বিতরণ করো, তাদের সাথে বিনয়ী হও। আর আমাদের তো এখন দায়িত্ব এসেছে, আমরা আরও দায়িত্ববান হব, আরও বিনয়ী হব, মানুষের কথা শুনে চলবো, দুঃখ ভাগ করে নেব, আনন্দটা যেমন আজকে ভাগ করে নিচ্ছি। এই থেকেই আজকে আমাদের এই জায়গা। দিদি আজকে যে দিল্লিতে প্রধানমন্ত্রী যে বার্তাটা সবাইকে দিলেন, সেখানে কিন্তু একটা কথা বললেন যে আজ শ্যামাপ্রসাদ মুখার্জির শান্তি পেলেন। এ ব্যাপারে কি বলবেন? একদম দাদা, শ্যামাপ্রসাদকে না বললে আমার গলা ভার হয়ে আসছে। হয়তো বিজেপিটাই থাকতো না, হয়তো আমরা হিন্দুরাই থাকতাম না। বাবার মুখে শুনেছিলাম যে ওপার বাংলা থেকে মারে একটা ছালা পরে চলে এসেছি। আজকের কৃষ্ণনগরে কিন্তু আপনারা জানেন 18ই আগস্ট স্বাধীনতা দিবস পালন হয়। আমার সেখানকারও এক দাদা আছেন অরিজিৎ ঘোষ, সে বলেছিল তার মা বাবাকে কিভাবে অত্যাচার করা হয়েছিল। একমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জি, যার অবদান প্রতিটা হিন্দুর মুখে আজকে থাকা উচিত। আজকের যদি বিজয় উদ্দিন কারুর হয়ে থাকে, শ্যামাপ্রসাদ মুখার্জির হয়েছে। কারণ এই পশ্চিমবাংলার জন্ম যিনি দিয়েছিলেন তিনিই হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখার্জি। আর এই জনসংঘের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন দীনদয়াল উপাধ্যায়, সবই বাঙালি। আর আপনি এই নীতি আয়োগেও কিন্তু আমাদের বাঙালিদেরই জয় জয়কার। কাজেই আজকের দিনে শ্যামাপ্রসাদ না থাকলে হয়তো আমাদের কারোর অস্তিত্বই থাকতো না। আর দিদি তো বলেছিলেনই যে আমাকে 42টা আসন দাও, 2 মিনিটে হিন্দু শেষ। তার মানে উনি কত বড় হিন্দু বিদ্বেষী, এই জায়গায় আজকের প্রমাণ হচ্ছে কত বড় হিন্দু বিদ্বেষী। অথচ উনি কিন্তু নিজেকে ব্যানার্জি বলেন, আমরা ব্রাহ্মণকে উচ্চ আসনে দিই। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু নিজের ব্রাহ্মণত্ব সঠিকভাবে রেখেছিলেন। তিনিই একমাত্র বুঝেছিলেন যে তার জন্যই কিন্তু এই পশ্চিমবাংলা আজও টিকে রয়েছে। আর আজকের কিন্তু আমরা নতমস্তকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে প্রণাম করি। যাই হোক, আজ তো আপনারা জিতলেন। আমি জানি যে একটা সংগঠন তৈরি করতে একটু টাইম লাগবে। তো এই মুহূর্তে আপনি যে পাবলিকের সাথে মিশেছেন, মানে আপনারা পাবলিককে কি কি দিতে চান বা দেওয়ার চেষ্টা করবেন? দেখুন, উত্তর দমদমের তো অনেক, আমি ব্যারাকপুর কোর্টেও আছি, আপনি জানেন আমি ব্যারাকপুর কোর্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। সেখানেও বিজেপির হয়েই আমি কিন্তু আজকের দীর্ঘদিন ধরে জিতে আসছি। এই একাই পতাকা কাঁধে বয়ে নিয়ে আমি কিন্তু এই জায়গাটায় গতবার ইলেকশানে 3 জন আরও আমার সাথে আমি জিতিয়ে এনেছিলাম। আমার ভাবতে ভালো লাগছে যারা শাসক দলে ছিলেন আমার সেরেস্তা ভেঙে চুরে তছনছ করে আমাকে একদম ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। আজকে তারাই এসে কিন্তু বলছে যে দিদি আমরা আছি সাথে, পরিবর্তন, আমরা পরিবর্তন চাই, মানুষের মনের আত্মার অন্তঃস্থলের পরিবর্তন চাই, আমরা বাহ্যিক পরিবর্তন চাই না। আর সেই জন্যই এই উত্তর দমদমের মানুষ যে আশা আমাদের করেছেন, আমাদের উপরে যে ভরসা করেছেন, প্রতিটা আশা
ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী পূরণ করবে, এর জন্য আমরা দায়বদ্ধ। আপনারা জানেন যে কষ্ট করলে কেষ্ট মেলে, আর কেউ যদি দাঁত কামড়ে দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু তার একটা সুরাহা পাওয়া যায়। এই প্রসঙ্গে আমি দুটো কথা বলবো। একটা হচ্ছে পানিহাটি অভয়ের মা, আর একটা হচ্ছে ব্যারাকপুরের। আপনি যখন বললেন ব্যারাকপুর, সেটা হচ্ছে কৌস্তব বাগচি। কৌস্তব বাগচি বলেছিল যতদিন না ওনাকে নিচে না নামাবো আমি চুল কিন্তু কাটবো, এবং কেটেই গেছেন উনি, ন্যাড়া হয়েছিলেন। আজকে কিন্তু শক্ত হাতে ধরেছিল বলে আজকে কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রীকে সত্যি আজকে পথে নামালেন। আজকে অভয়ের মা প্রতিজ্ঞা করেছিলেন যে আমি যদি একবার জিততে পারি তার বিচার আমি দিয়ে দেব। আজকে কিন্তু সেই জায়গাটা উনি জিতেছেন। এই যে কঠোর সংকল্প, কি বলবেন? বিজেপি মানেই তো সংকল্প, বিজেপি মানেই তো ত্যাগ, বিজেপি মানেই তো সবাইকে নিয়ে চলা, সবার মনের কথা বলা। বিজেপির পঞ্চনিষ্ঠা মানেই তাই সঙ্ঘবদ্ধতা, সহযোগিতা, সহমর্মিতা, সততা। বিজেপি মানেই তাই। আজকের আমাদের, আপনি দেখেছেন কি কোনো প্রধানমন্ত্রী এসে একজন সাধারণ মানুষ, সাধারণ নারীর পায়ে হাত দিয়ে প্রণাম করে? আমাদের প্রধানমন্ত্রী তাই করেছেন। এর জন্য আমরা গর্ব অনুভব করি। আজকে সত্যি অভয়া বিচার পাবে। সেই সময় যদি আমাদেরকে একটু স্পেস দেওয়া হতো না, আজকের আমার ওই বোনটা বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদতো না, সত্যিই বিচার হতো। আর বিচার পাবেই। আমরা প্রত্যেকটা মেয়ে যারা নির্যাতিত হয়েছি তারা প্রত্যেকে বিচার পাবো, আর বিচার পাওয়ার আশাতেই কিন্তু আজকাল আমরা বুক বেঁধেছি। আর সে বিচার নিশ্চয়ই আমাদের বৃথা যাবে না। আমি নিজে একজন আইনজীবী হয়ে বলছি, ম্যাক্সিমাম ধর্ষণ কাণ্ডে আমরা দেখেছি কি শাসক দলের লোকরা এসে চাপ দিয়ে মামলাগুলো তুলিয়ে নিচ্ছে, নাহলে টাকা পয়সায় মিটিয়ে দিচ্ছে। কিন্তু এখন সেটা হবে না। এখন ধর্ষকরা শাস্তি পাবে। কোনো মেয়েকে আর কাঁদতে হবে না। কোনো আপনি দেখেছেন এইবার নির্বাচনে কোনো মা কিন্তু কাঁদেনি। এটাই কমিটমেন্ট, এটাই বিজেপির কমিটমেন্ট যে কারুর কোল খালি হবে না। বিজেপির এটাই কমিটমেন্ট প্রত্যেকের হাতে চাকরি হবে। বিজেপির এটাই কমিটমেন্ট প্রত্যেকের মাথায় ছাদ থাকবে। বিজেপির এটাই কমিটমেন্ট প্রত্যেকের মুখে খাবার থাকবে। সেই জন্যই বিজেপি। তো যাই হোক, আমার প্রশ্ন শেষের পথে। এই যে আজকের জয়, নিজেকে কেমন লাগছে? আমার মুক্তি আজকের দিনে, সত্যি কথা বলতে আমার মুক্তি। আমার এতদিনের জ্বালা যন্ত্রণা, এতদিনের কষ্ট, আজকের প্রাণ খুলে বলতে ইচ্ছে করছে সত্যি আমি মুক্ত। কিন্তু যারা আমাকে সেইভাবে নির্যাতন করেছে, সেইভাবে অত্যাচার করেছে, তাদেরকে বলি বন্ধু, আগামী দিনটা আমার আপনার সবার। আমি কিন্তু আপনারা যা করেছেন তা আপনাদেরকে ফিরিয়ে দেব না। আপনাদেরকে বলবো আপনাদের সুচিন্তা হোক, আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক, এবং আমরা সবাই একসাথে চলবো, এবং ভারত মায়ের জয়, এই স্লোগানটাই আমরা সবাই দেব। আমার লাস্ট প্রশ্ন, সারাদিন ভোট হলো, রেজাল্ট সবাই পেয়ে গেল, সন্ধ্যাবেলা বৃষ্টি হলো, কি বলবেন? আশীর্বাদ করলো ভগবান। ভগবানও চেয়েছিল এইরকম একটা মুক্তি, ভগবানও চেয়েছিল এরকম একটা আশীর্বাদ সবার মাথায় বর্ষণ করুন। তাই তো এটা পুষ্প বৃষ্টি, তাই তো এটা আনন্দের বৃষ্টি। তাই ভগবান আমাদের আশীর্বাদ করলেন আমরা যাতে আগামী দিনে এরকম কঠিনভাবে সবাইকে একসাথে নিয়ে চলতে পারি। ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছু নয়। আপনি দেখেছেন মমতা ব্যানার্জি বলতো 21শে জুলাই পুষ্প বৃষ্টি হয়। আজকের আমার যে 351 জন কর্মী মারা গেছে, তারা উপর থেকে আমাদেরকে আশীর্বাদ করছে। তারা বলছে যে দিদি আমরা পারিনি দেখে যেতে, কিন্তু তোমরা পেরেছো। তোমাদেরকে আমরা দুহাত ভরে আশীর্বাদ করছি যাতে এই ধ্বজারথ, এই পতাকা যাতে তোমরা সুন্দর করে বয়ে নিয়ে যেতে পারো। এইখানেই আমাদের জয়। তাই এই বৃষ্টি, তাদের আশীর্বাদ আমাদের মাথায় এসে পড়েছে। শুনলেন গীতা সাহা, যারা এতদিনের পরিশ্রমের ফসল কিন্তু আজকে ঘরে নিয়ে গেলেন। আজকে এতদিনের পরিশ্রম করার পরে আজকে কিন্তু তার অশ্রু দিয়ে জল আসছে, কারণ এটা একটা সাকসেস। তাই এসটিভি বাংলা প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে এগিয়ে চলে। যারা সমাজকে সঠিক পথ দেখায়, যারা সমাজের জন্য কিছু করে, এসটিভি বাংলা তাদের পক্ষে, তাদের সাথে। তাই আগামী দিনে আরও নতুন নতুন খবর নিয়ে হাজির হবে এসটিভি বাংলা। আজ আমরা এখানে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।
নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।